সো হ্যালো এভরিওয়ান গাইস, ওয়েলকাম টু দ্য জেডি কমার্স ক্লাসেস। আজকে আমরা শিখবো ক্যাশবুকের পার্ট 2 স্যার। পার্ট 1 কোথায় গেল? ভাই ভাই রুকো যারা, সবার করো। ক্যাশবুকের পার্ট 1 ইউটিউবের মধ্যে অলরেডি আমি আপলোড করে দিয়েছি। এবার তোমাদের কাজ হচ্ছে কি, যারা যারা এখনও দেখোনি সেই ভিডিওটাকে, তারা কি করবে, টাইমটাকে বের করে নিয়ে ক্যাশবুকের পার্ট 1-এর সমস্ত কনসেপ্টকে ধীরে 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 ভাবে ভালো করে নোটস বানিয়ে ভালো করে কমপ্লিট করে নিয়ে নেক্সট ক্লাস মানে পার্ট 2-তে আমাদের আসতে হবে। না হলে কিন্তু পার্ট 2 এর সমস্ত কনসেপ্ট কিন্তু আমাদের মাথার উপর থেকে যাবে। কোথা থেকে যাবে গাইস? মাথার উপর থেকে। এবার স্যার মনের মধ্যে আরেকটা ডাউট আছে, এই ক্যাশবুকের পার্ট 1টা দেখা কি বহুত পরিমাণে ইম্পর্টেন্ট? হ্যাঁ বাবা হ্যাঁ, কারণটা হচ্ছে ভাই ক্যাশবুকের পার্ট 1-এ আমি সমস্ত প্রকার বেসিক কনসেপ্ট বুঝিয়েছি। হতে পারে ক্যাশবুক কি, হতে পারে ভাউচার কি, হতে পারে টাইপস অফ ক্যাশবুক, মানে ছোট্ট ছোট্ট সমস্ত ক্যাশবুকের সমস্ত বেসিক কনসেপ্ট আমি কিন্তু পার্ট 1-এ করিয়ে দিয়েছি। এবার আমাদের মোদ্দা কথায় আমরা আসি, মানে কি পার্ট 2-এ আসি। পার্ট 2-এ আমরা কি শিখবো? পার্ট 2 হচ্ছে আমরা ক্যাশবুকের মানে টাইপস অফ ক্যাশবুকের সবথেকে প্রথম যে টাইপসটা আমরা পড়েছিলাম, যার নাম হচ্ছে ভাই সিঙ্গেল কলম ক্যাশবুক। কি বললাম রে বাবা? সিঙ্গেল কলম ক্যাশবুক। সেটা আমরা পুরোপুরি শিখবো। এবার স্যার সিঙ্গেল কলম ক্যাশবুক জিনিসটা কি? सिंगल कॉलम कैशबुक होता क्या है एंड व्हाट इज सिंगल कॉलम कैशबुक? भाई देखो बाबू, सिंगल कॉलम कैशबुक হচ্ছে এমন একটা ক্যাশবুক যেখানে শুধুমাত্র একটা অ্যামাউন্টের ঘর থাকবে, তাকে আমরা কি বলবো? সিঙ্গেল কলম ক্যাশবুক। আরেকবার হয়ে যাক, সিঙ্গেল কলম ক্যাশবুক হচ্ছে এমন একটা ক্যাশবুক যেখানে শুধুমাত্র একটা 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 অ্যামাউন্টের ঘর থাকবে, তাকে আমরা কি বলবো? সিঙ্গেল কলম ক্যাশবুক বলবো। তাহলে স্যার ডবল কলম ক্যাশবুক যেখানে দুটো অ্যামাউন্টের ঘর থাকবে, ট্রিপল কলম ক্যাশবুক যেখানে তিনটে অ্যামাউন্টের ঘর থাকবে, তাকে আমরা কি বলবো? ট্রিপল কলম ক্যাশবুক। কিন্তু আমরা আজকে কি শিখছি? যে সিঙ্গেল কলম ক্যাশবুক। এবার স্যার সিঙ্গেল কলম ক্যাশবুক জিনিসটা কি বুঝলাম। এবার হচ্ছে সিঙ্গেল কলম ক্যাশবুকের ফরম্যাটটাকে দেখতে কেমন লাগে, মানে স্টাইলটা কেমন, একটু দেখান না, একটু সরুন না। দেখো বাবু, সিঙ্গেল কলম ক্যাশবুকে দেখতে কেমন লাগে? এরকম দেখতে লাগে। ফার্স্টে আমরা কি লিখবো? ইন দ্য বুকস অফ, কি লিখবো? ইন দ্য বুকস অফ ড্যাশ। স্যার ড্যাশের জায়গায় আমরা কি লিখবো? ভাই অঙ্কের প্রথমে যদি কোনো কোম্পানির নাম দেওয়া থাকে, যে কোনো নাম, কোনো মালিকের নাম, তখন আমরা এই ড্যাশের জায়গায় আমরা লিখবো। এরপরে আমরা কি লিখলাম? ক্যাশবুক। কি লিখলাম? ক্যাশবুক। আর ব্যাকেটে লিখতে হবে কোন কলম ক্যাশবুক আমাদের করতে দিয়েছে। আমাদের কি করবো এখন? সিঙ্গেল কলম ক্যাশবুক, তাই আমরা কি লিখলাম? সিঙ্গেল কলম। ওকে, এবার হচ্ছে ফরম্যাটের প্রথম, এবার হচ্ছে ফার্স্টে আমাদের ডেটের ঘরটা আনতে হবে, তারপর হচ্ছে পার্টিকুলার্স অ্যান্ড, এই দুটো ঘরকে না পুরো সরু গলির মতো টানতে হবে। কীভাবে ভাই? সরু গলির মতো টানতে হবে। একটা হচ্ছে ভিএন আর একটা হচ্ছে এলএফ। স্যার ভিএনটা কি? ভিএনটা ফর ভাউচার নাম্বার। শিখেছিলাম হ্যাঁ কি না বাবু? বলিয়ে না। হ্যাঁ বাবা হ্যাঁ। এবার হচ্ছে ভাই এলএফ, এলএফটা ফর লেজার ফলিও। তারপর হচ্ছে অ্যামাউন্টের ঘর আরেকবার রিপিট হবে, ডেট, পার্টিকুলার্স, ভিএন, এলএফ, আরেকবার অ্যামাউন্টের ঘর। ভাই ঠিক আছে, মানে রিপিট হলো। এবার হচ্ছে ক্রেডিট সাইড এটা, আর এটা হচ্ছে ডেবিট সাইড। ওকে, বাট স্যার সবই তো বুঝলাম যে সিঙ্গেল কলম ক্যাশবুক হোতা ক্যা হ্যায়, হোয়াট ইজ সিঙ্গেল কলম ক্যাশবুক অ্যান্ড সিঙ্গেল কলম ক্যাশবুকের পুরোপুরি ফরম্যাটটাকেও বুঝলাম। এবার মেন প্রবলেম কি, যে স্যার এর মধ্যে আমরা কি মল মশলা আমাদের অ্যাড করতে হবে, মানে কি পরিমাণে এন্ট্রি করতে হবে সেটা তো বলুন, নাহলে আমরা অঙ্ক সলভ করবো কী করে। এবার দেখো ভাই, স্টেপ 1, ফার্স্টে কোশ্চেনটাকে ভালো করে পড়তে হবে। পড়ার পর যদি মনে হয় ক্যাশ আসছে মনে হচ্ছে আমার কাছে, কি বললাম? ক্যাশ আসছে মনে হচ্ছে আমার কাছে, তখন আমরা এই সাইডে লিখব। কোন সাইডে ভাই? ডেবিট সাইডে। মানে মনে হচ্ছে ক্যাশ আমার কাছে আ রাহা হে, মানে ক্যাশ আসছে মনে হচ্ছে আমার পকেটে, তখন আমরা লিখব। মানে কি? ক্যাশ মনে হচ্ছে আ রাহা হে, তখন আমরা, ঠিক আছে আমি হিন্দি বাদই দিলাম, আমি বললাম কি ক্যাশ আসছে মনে হচ্ছে আমার কাছে, তখন আমরা কোন সাইডে লিখব? ডেবিট সাইডে লিখব। আর মনে হচ্ছে স্যার পকেট থেকে ক্যাশ চলে যাচ্ছে মনে হচ্ছে, মানে ক্যাশ যা রা হে, তখন আমরা কোথায় লিখব? এই ক্রেডিট সাইডে লিখব। মানে যাচ্ছে মনে হচ্ছে, যাচ্ছে, তখন আমরা ক্রেডিট সাইডে লিখব। এটাই হচ্ছে পুরোপুরি সিঙ্গেল কলম ক্যাশবুকের রুলস ভাই। মানে হচ্ছে ডেবিট সাইডকে বলা হয় কি? রিসিপ্টের ঘর, আর এটা হচ্ছে ভাই মানে ক্রেডিট সাইডকে বলা হয় পেমেন্টের ঘর। ঠিক আছে, এবার হচ্ছে যখন আমরা কিছু রিসিভ করবো না, মানে ক্যাশ আসছে মনে হচ্ছে, তখন আমাকে শো করতে হবে টু দ্বারা। আর ক্যাশ মনে হচ্ছে যাচ্ছে মনে হচ্ছে, মানে যা রা হয়, তখন মানে যদি কোনো পেমেন্টের কিছু হয়, তখন আমরা বাই দ্বারা আমাদের কি করতে হবে? শো করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে রুলস। এবার স্যার
পুরোপুরি ফরম্যাট, পুরোপুরি সমস্ত কিছু বুঝলাম, বাট স্যার একটা ছোট্ট একটা ক্রিস্পি টাইপের অঙ্ক যদি আপনি করান তাহলে কিন্তু পুরোপুরি প্র্যাকটিক্যালি কিন্তু আমরা বুঝে যাবো। তাহলে চলো এবার আমরা সলভ করবো কি সিঙ্গেল কলম ক্যাশবুকের ফার্স্ট ম্যাথ ভাই, চালিয়ে। তাহলে গাইস এখন আমরা সিঙ্গেল কলম ক্যাশবুকের একটা ছোট্ট একটা নাটখাট একটা ক্রিস্পি টাইপের ভাই একটা অঙ্ক আমরা বোর্ডে করেছি, যেটা কিন্তু ছোট্ট হলেও তার ধামা কিন্তু বিশাল। কেন স্যার? কারণটা হচ্ছে ভাই এই অঙ্কটা কিন্তু আমাদের ক্লাস 11-এ 2011-এ কিন্তু অলরেডি চলে এসছে ভাই। তাহলে বোর্ড এক্সামে অলরেডি চলে আসা মানে কি একটু ইম্পর্টেন্ট অঙ্ক, তাহলে আমাদের করতে হবে। চলো স্টেপ 1 হচ্ছে আমি আর তোমরা, কি বললাম, আমি আর তোমরা মিলে ধীরে ধীরে এই অঙ্কটাকে আগে পুরো ভালো করে পড়বো, তারপরে আমরা সলিউশনের দিকে যাব। ওকে, তাহলে স্টার্ট করা যাক। দেখো কি বলা আছে, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন, মানে যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে, প্রিপেয়ার এ সিঙ্গেল কলম ক্যাশবুক। আমাদের বানাতে দিয়েছে যে তোমরা বানাও যে সিঙ্গেল কলম ক্যাশবুক। বানাবো, কি প্রবলেম, বানাবো আমরা, হ্যাঁ কি না। তারপর দিয়েছে কি ভাই, ফর দ্য মান্থ অফ মে 2016, মের 2016 সালের এটা পুরোপুরি ইনফরমেশন দেওয়া রয়েছে, যেখান থেকে আমাদের কি বানাতে দিয়েছে ভাই, প্রিপেয়ার সিঙ্গেল কলম ক্যাশবুক রে বাবা। ওকে, এবার হচ্ছে কোশ্চেনটাকে পড়বো আমরা, বাট কোশ্চেনটাকে পড়ার পর আমরা কি বলবো যে যদি মনে হচ্ছে যে ক্যাশটা আসছে মনে হচ্ছে, তখন আমরা কোন ঘরে লিখবো, এই ঘরে। আর কোশ্চেনটাকে পড়ার পর যদি মনে হয় ক্যাশটা যাচ্ছে মনে হচ্ছে, তাহলে কোন ঘরে লিখবো রে বাবা, আরেকবার এই ক্রেডিট সাইডে লিখবো। ওকে চলো কোশ্চেনটাকে পড়া যাক। 2016 সালের মের 3 তারিখ রে বাবা, খুব একটা ভালো দিন একটা, মের 3 তারিখ কি হয়েছে, ক্যাশ ইন হ্যান্ড, হাতে টাকা আছে। ক্যাশ ইন হ্যান্ড মানে কি, হাতে টাকা রয়েছে রে বাবা, হাতে টাকা আছে, তার মানে কি রিসিপ্ট নাকি পেমেন্ট। ভাই হাতে টাকা আছে মানে কি রিসিপ্টের গন্ধ আসছে না, মানে হাতে টাকা আছে আমার কাছে, তাহলে কোন ঘরে বসবে, এই ঘরে বসবে। বাট তার আগে লিখতে হবে যে কিভাবে লিখতে হয়, হ্যাঁ কি না। ফার্স্টে হচ্ছে ডেট লিখতে হবে 2016 মের 3 তারিখ রে বাবা। আর কি করতে হবে, যখন দেওয়া থাকবে কোশ্চেনের মধ্যে ক্যাশ ইন হ্যান্ড, তখন আমাদের লিখতে হবে টু ব্যালেন্স বিডি। স্যার বিডি কেন লিখলেন, বিডি ফর, বিডি হচ্ছে ভাই ব্রড ডাউন, কি বললাম, ব্রড ডাউন ভাই, হ্যাঁ কি না। আর সিডি ফুল ফর্ম কি ভাই, ক্রেডিট ডাউন। বিডি লিখি কখন, যখন ওপেনিং ব্যালেন্স দেওয়া থাকে, আর সিডি লিখি ক্লোজিং ব্যালেন্স দেওয়া থাকলে। স্যার এখানে ওপেনিং ব্যালেন্স কোথায় দেওয়া আছে ভাই, 2016 সালের মে 3 তারিখ ক্যাশ ইন হ্যান্ড, মানে মাসের প্রথমে ভাই, তাহলে ওপেনিং ব্যালেন্স না, তাহলে ক্যাশ ইন হ্যান্ড, তাই লিখলাম কি ভাই, টু ব্যালেন্স বিডি ভাই, হ্যাঁ কি না। স্যার অ্যামাউন্টটা লিখতে হবে, তো অ্যামাউন্টটা হচ্ছে ভাই 18,000 লিখতে হবে অ্যামাউন্টের ঘরে, কোনো প্রকার অসুবিধা। এবার হচ্ছে আমি পার্ট 1-এ শিখিয়েছিলাম যে ক্যাশবুকের মধ্যে আমাদের ন্যারেশন করতে হয়, বাট আরেকটা নোট করে নিতে হবে খাতার মধ্যে স্টার মার্কস দিয়ে, শুধুমাত্র ক্যাশ ইন হ্যান্ডেরই মধ্যে কিন্তু আমরা কোনো প্রকার ন্যারেশন করব না, আর বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা ন্যারেশন করতে হবে, হ্যাঁ কি। চলো স্টার্ট করা যাক। এবার হচ্ছে তাহলে আমরা এখানে ন্যারেশন করতে হবে না। এবার আমাদের মের 3 তারিখ কমপ্লিট। এবার হচ্ছে মের 10 তারিখ কি বলছে দেখি দেখি। মের 10 তারিখ কি বলছে, পারচেসড গুডস ফর ক্যাশ। আমি গুডস পারচেস করেছি, মানে কিনেছি গুডসকে, কার দ্বারা, ক্যাশের জন্য বা ক্যাশের দ্বারা যাকে বলা হয়, ঠিক আছে। কিছু কিনলে কি হয়, ক্যাশ আসে নাকি যায়, স্যার কি বলছেন, কিছু কিনলে ক্যাশ যাবেই, তাহলে কোন ঘরে, ইধার নাকি উধার, ইস সাইড নাকি উস সাইড, স্যার ইস সাইড ভাই। তাহলে আমাদের আরেকবার লিখতে হবে ভাই 2016 ডেটের ঘরে, তারপরে মের কত ভাই, সবাই মিলে 10 তারিখ রে বাবা। আর পেমেন্টকে শো করতে হয় বাইয়ের দ্বারা, আর বাইয়ের পরে আমরা কি লিখব, কারণটা লিখতে হবে যে কেন ক্যাশ চলে গেল বা আসলো। এখানে যেহেতু ক্যাশ চলে গেল কোন কারণে, পারচেস করার জন্য না, তাই শুধুমাত্র এখানে কারণটা লিখতে হবে, বাই পারচেস অ্যাকাউন্ট রে বাবা, ঠিক আছে, কোনো প্রকার প্রবলেম। স্যার অ্যামাউন্টটা লিখতে হবে, তো অ্যামাউন্ট হচ্ছে ভাই 6,000, অ্যামাউন্টে কি 6,000, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের ন্যারেশন লিখতে হবে। ন্যারেশন কীভাবে লিখতে হবে ভাই, বিং লিখে দুভাবে আমরা ন্যারেশন লিখি, একটা হচ্ছে স্মলভাবে শর্ট করে, আরেকটা যারা শর্ট করতে পারে না তাদের উপায় কি, তারা হচ্ছে কোশ্চেনটাকে বিং লিখে মানে পাশে আমাদের কোশ্চেনটাকে পুরোপুরি লিখতে হবে, ঠিক আছে। আমি যে শর্ট ফর্মে লিখি, বিং গুডস পারচেস, ঠিক আছে। যারা শর্ট করতে পারবে না তাদের কী উপায়, তারা হচ্ছে বিং লিখে কোশ্চেনটাকে পুরো ছেপে দেওয়া, প্রবলেম সলভ, ঠিক আছে। চলো এবার আমাদের 10 তারিখ হয়ে গেল। এবার হচ্ছে 18 তারিখ ভাই,
কি বলেছে, পেইড ক্যাশ ইনটু ব্যাংক, পেইড ক্যাশ ইনটু ব্যাংক রে বাবা, মানে আমি ব্যাংকে ক্যাশ পে করছি, পেমেন্টের গন্ধ স্যার, ক্যাশ যা রা হে, তাহলে কোন ঘরে বসবে ভাই, কমন সেন্স রে বাবা, এতবার করাচ্ছি, এই ঘরে বসবে, কোন ঘরে, এই ঘরে, ক্রেডিট সাইডে। আবার লিখতে হবে মে কত, 18 তারিখ, ঠিক আছে। তাহলে বাই লিখে কোন কারণের জন্য, কারণটা লিখতে হবে বাই ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। কত টাকা রে বাবা, 4000 রে বাবা, ঠিক আছে। আবার সেই আমাদের লিখতে হবে ন্যারেশন বিং পেইড ইনটু ব্যাংক, কোনো প্রকার অসুবিধা রে গাইস। চালিয়ে এবার হচ্ছে আমাদের 21 তারিখ, রিসিপ্ট ফ্রম অঙ্কিত, অঙ্কিতের থেকে রিসিপ্ট করছি স্যার, রিসিপ্টের গন্ধ আসছে অনেকদিন পর ভাই, রিসিপ্টের গন্ধ আসছে, ক্যাশ আ রা হে, ক্যাশ আসছে মনে হচ্ছে, তাহলে কোন ঘরে বসবে ভাই, এই ঘরে। ডেটটা কি ভাই, মের 21 তারিখ রে বাবা, তাহলে কি বসবে, টু, কারণটা কি, অঙ্কিতের জন্য, কারণটা লিখতে হবে টু অঙ্কিত অ্যাকাউন্ট, স্যার অ্যামাউন্টটা লিখতে হবে, তো অ্যামাউন্টটা হচ্ছে ভাই 2000, অ্যামাউন্টটা হচ্ছে 2000, ঠিক আছে। আরেকবার সেই আমাদের ন্যারেশন লিখতে হবে, বিং লিখে রিসিপ্ট কি, ফ্রম অঙ্কিত, কোশ্চেনটাকে পুরোপুরি ছেপে দিলাম আমি, ওকে। লাস্ট পড়ে আছে না ভাই, এখনো দুটো পড়ে আছে, করব কি প্রবলেম, চলো। 28 তারিখ, পেইড স্যালারি, স্যালারি আমি পে করছি স্যার, পেমেন্টের গন্ধ স্যার, ক্যাশ যা রা হয়, তাহলে এখানে বসবে। চলো 28 তারিখে লিখলাম কি, মের 28 তারিখ কত রে বাবা, তাহলে আমাদের বাই লিখে, কারণটা কি, স্যালারি করার জন্য আমাদের ক্যাশ আমাদের পকেট থেকে চলে যাচ্ছে, তাহলে বাই স্যালারি অ্যাকাউন্ট, কত টাকা রে বাবা, 8000, কোনো প্রকার অসুবিধা। এবার আমাদের কি করতে হবে, আরবার সেই আমাদের ন্যারেশন করতে হবে, বিং পেইড স্যালারি, ওকে। লাস্ট ভাই লাস্ট, 30 তারিখ, সোল্ড গুডস ফর ক্যাশ, সেল করছি, সেল করলে কি হয়, মানে কোনো জিনিস বিক্রি করলে কি হয়, ক্যাশ আসছে নাকি যাচ্ছে, স্যার আসছে, আসছে, বিক্রি করলে আসে, টাকা আসে, কোন ঘরে বসবে, এই ঘরে বসবে। 30 তারিখ রে বাবা, মে 31 তারিখ কি লিখবো আমরা, 31 নাকি 30 ভাই, 30 স্যার, 30, 30 টু সেলস অ্যাকাউন্ট, তাহলে আমাদের কি লিখতে হবে, বিং গুডস সোল্ড, ঠিক আছে, একটু শর্ট ফর্মে লিখলাম, কি প্রবলেমটা কি, অ্যামাউন্টটা কি 9000, হয়ে গেল আমাদের অঙ্ক। না বাবা এখন অঙ্ক কমপ্লিট হয়নি, এবার আমাদের করতে হবে কি, ব্যালেন্সিং করতে হবে, কি করতে হবে, ব্যালেন্সিং করতে হবে। চলো ব্যালেন্সিং করা যাক। ব্যালেন্সিং কীভাবে করতে হয় স্যার, ফার্স্টে দেখতে হবে ডেবিট সাইডের অ্যামাউন্ট আর ক্রেডিট সাইডের অ্যামাউন্টের মধ্যে কোন অ্যামাউন্টের ঘরটা আমাদের সব থেকে বেশি রয়েছে। আমি দেখি ডেবিট সাইডের অ্যামাউন্টের মধ্যেই মনে হয় একটুখানি বেশি বেশি গন্ধ পাচ্ছি আমরা, হ্যাঁ কি না, হ্যাঁ কি না বাবু, তাহলে কোন ঘরটা বেশি হবে, এই ঘরটা নাকি ওই ঘরটা, দেখি 18,000, 2020 আর এখানে 29, স্যার এই ঘরটা একটু বেশি লাগছে, যে ঘরটা বেশি হবে না সেই ঘরের অ্যামাউন্টটাকে দুটো সাইডে লিখে দাও, ঠিক আছে। 29, ঠিক আছে। আর এখানে কত হলো, মানে এই মানে যে ঘরটা বেশি হবে সেই ঘরটার অ্যামাউন্টটাকে দুটো সাইডে লিখতে হবে, এখানে 29,000 লিখে দিলাম। তারপরে এই যে বড় অ্যামাউন্টটা রয়েছে না, এই ছোট অ্যামাউন্টে যে ঘরটার সঙ্গে আমাদের মাইনাস করতে হবে, মাইনাস যদি করি আমরা 29,000-এর সঙ্গে, তাহলে 6,000, 4,000, 8,000, তাহলে বেঁচে থাকবে ভাই 11,000 রে বাবা, ঠিক আছে, 11,000, ঠিক আছে। বাট এখানে আমরা লিখবোটা কি, লিখতে হবে সেই মাসের লাস্ট ডেটটা ভাই, মে মাসের লাস্ট ডেট কোনটা হয়, 31 নাকি 30, মে মাস কত মাসে কত দিনে শেষ হয় ভাই, আমার তো মনে হচ্ছে 31, হ্যাঁ ভাই 31 তারিখে কিন্তু মে মাস শেষ হয়, তাহলে লিখতে হবে ভাই 31। আর কি বলে লিখবো আমরা, বাই ব্যালেন্স সিডি, স্যার সিডি কেন, কারণ এটা হচ্ছে কাট কুটকে বেরিয়েছে, মানে ক্লোজিং ব্যালেন্সটা পেয়েছি, তার মানে কি এই মাসের শেষে পেয়েছি, শেষে মানে কি ক্লোজিং ব্যালেন্স না, তাই লিখলাম সিডি, সিডি ফর্ম ভাই আরেকবার ক্রেডিট ডাউন, ঠিক আছে, ক্রেডিট ডাউন। এবার হচ্ছে এবার এই মাসের মানে মে মাসের লাস্টে যে অ্যামাউন্টটা থাকবে
সেটা পরের মাসে কি হয়ে যাবে, ওপেনিং ব্যালেন্স না? মানে মের পরে কি হয়, জুন, তাহলে জুন মাসের 1 তারিখের এই যে 11,000 কি হবে, ওপেনিং ব্যালেন্স না? তখন আমরা কি লিখব, এইভাবে লিখব 2016 সাল, তারপর লিখব জুন 1 তারিখ কি হবে, টু ব্যালেন্স কি লিখবো, বিডি নাকি সিডি? স্যার মে মাসের লাস্টে যেটা ক্লোজিং ব্যালেন্স সেটা জুন মাসে কি হয়ে যায়, প্রথমে ওপেনিং না? তাই কি লিখবো ভাই, টু ব্যালেন্স বিডি লিখবো। বাট এটা একটু নিচে লিখতে হবে রে বাবা, যে টু ব্যালেন্স কি বিডি 11,000। ঠিক আছে, অঙ্ক আমাদের শেষ, অঙ্কটা গাইস কিন্তু সমাপ্ত হয়ে গেল। এবার গাইস সবাই মনে করছে যে স্যার এই ক্যাশবুকের মধ্যে যেটাকে আমরা করলাম সিঙ্গেল কলম ক্যাশবুক, এর মধ্যে কি ডিপ মিনিং লুকিয়ে রয়েছে সেটা তো বলুন। দেখো ভাই, ফার্স্টে ভাবতে হবে যে আমার কাছে ক্যাশ কত পড়েছিল সেটা দেখতে হবে। দেখো ভাই, মে মাসের প্রথম দিকে আমার কাছে ওপেনিং ব্যালেন্স ছিল, মানে ক্যাশ ইন হ্যান্ড ছিল, হাতে টাকা প্রথম মাসে ছিল আমার কাছে কত টাকা গাইস, 18,000 টাকা ছিল। সেখানে অ্যাড হলো অঙ্কিত আমাকে কিছু রিসিপ্ট আমরা করলাম না অঙ্কিতের কাছ থেকে 2,000 রুপিস, সেটা অ্যাড হলো 18,000 সঙ্গে, 20,000 টাকা এখন পকেটে পড়ে রয়েছে। এবার সেল করে আমরা কামালাম কত, 9,000, তাহলে টোটাল আমাদের পকেটে 29,000 কিন্তু টাকা পড়ে আছে। ওখান থেকে আমরা খরচ করলাম 6,000 টাকার কিছু পারচেস করলাম, ব্যাংকে পে করলাম 4,000, স্যালারি পে করলাম 8,000 মানে 8,000 টাকা। এবার কাট কুটকে মানে 29,000 টাকা থেকে এতগুলো খরচার করার পর আমাদের পকেটে এখন 11,000 অ্যামাউন্ট কিন্তু পড়ে রয়েছে, যাকে আমরা নাম দিয়েছি বাই ব্যালেন্স সিডি, মানে ক্লোজিং ব্যালেন্স কিন্তু পড়ে রয়েছে। হ্যাঁ কি না? পুরোপুরি অঙ্কটাকে বুঝলাম, তার ডিপ মিনিং বুঝলাম। যদি ভিডিওটাকে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে বহুত 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 পরিমাণে শেয়ার করবে, লাইক করবে অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আজকের জন্য গাইস এইটুকানি, আবার হবে দেখা এখানে এবং কোথায়, জেডি ক্লাসের মধ্যে। ওকে, চালিয়ে।